ঘরে যদি এই ৪ কাপ দুধ থাকে তাহলে এই ৪ কাপ দুধ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন নরম তুলতুলে স্পঞ্জি মিনি রসগোল্লা। এই অল্প দুধ দিয়ে আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন এরকম নরম তুলতুলে রসগোল্লা। একদম কিন্তু দোকানের মতো হবে এই রসগোল্লাগুলো। রসগোল্লা তৈরি করতে গেলে রসগোল্লা ভেঙে যায় কেন বা চুপসে যায় কেন বা মিষ্টির ভিতরে একদমই রস ঢুকছে না, প্রত্যেকটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। আর কিন্তু ভুল হবে না এই রসগোল্লা তৈরিতে। আপনারা এই ভিডিও দেখে একদম দোকানের মতো পারফেক্ট রসগোল্লা তৈরি করতে পারবেন। পুরো ভিডিও জুড়ে আপনাদের জন্য থাকবে অসংখ্য টিপস, তাই আপনারা কিন্তু একটু স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ৪ কাপ দুধ দিয়ে মিনি রসগোল্লা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে প্যানের মধ্যে ৪ কাপ দুধ নিয়েছি, অর্থাৎ ১ লিটার লিকুইড গরুর দুধ নিয়েছি। অবশ্যই খাঁটি গরুর দুধটাই নিতে হবে। আপনারা চাইলে প্যাকেট দুধ অথবা গুঁড়া দুধটাও নিতে পারেন, তবে গুঁড়া দুধটাকে লিকুইড করে এরপর ব্যবহার করবেন। একদমই ফ্রিজ থেকে বের করে ঠান্ডা দুধ ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ছানাগুলো একদমই শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে, অর্থাৎ একটা বলক দিয়ে নিতে হবে। অপেক্ষা করব একটা বলক চলে আসা পর্যন্ত। দুধটাকে জাল করে নেওয়ার সময় স্প্যাচুলারের সাহায্যে মাঝে মাঝে এভাবে করে নেড়েচেড়ে দিতে হবে, এতে করে কিন্তু দুধটা নিচে লেগে যাবে না আর পুড়েও ধরবে না। এখন অপেক্ষা করব দুধটাতে খুব ভালো করে একটা বলক চলে আসা পর্যন্ত। দুধটাকে একদমই ঘন করে জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র একটা বলক চলে আসলেই হবে। আপনারা দেখতেই পাচ্ছেন দুধটাতে কিন্তু খুব ভালো করে একটা বলক চলে এসেছে। ঠিক এই মুহূর্তে আমি চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ভিনেগার ও পানি। আমি এইখানে ৬ টেবিল চামচ ভিনেগার নিয়েছি ও ৪ টেবিল চামচ পানি নিয়েছি। ভিনেগার ও পানিটাকে খুব ভালো করে মিশিয়ে এরপর এই গরম দুধের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর স্প্যাচুলারের সাহায্যে এভাবে করে নাড়তে হবে। একটু পরেই দেখতে পারবেন যে দুধটা থেকে ছানা কাটতে শুরু করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা থেকে কিন্তু ছানা কাটা শুরু করে দিয়েছে। ছানাটাও কিন্তু অনেকটা পরিমাণে কেটে গিয়েছে। আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে লেবুর রস দিয়েও কিন্তু এই ছানাটা কেটে নিতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন দুধ থেকে কিন্তু পুরো ছানাটা কেটে গিয়েছে। এখন এই ছানাটা যাতে ওভারকুকড না হয়ে যায়, এর জন্য সাথে সাথে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, এতে করে ছানাটা কিন্তু একদমই ওভারকুকড হবে না। আপনার ছানাটা যদি ওভারকুকড হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো একদমই শক্ত হয়ে যেতে পারে। এখন এই ছানাটাকে আমি একটি স্ট্রেনার নিয়েছি, স্ট্রেনারের মধ্যে এভাবে করে ঢেলে দেব, এতে করে এক্সট্রা যে পানিটা আছে সেটা কিন্তু ঝরে যাবে। এখন এই এক্সট্রা যে পানিটা আছে সেটাকে আমরা ফেলে দেব। আপনারা চাইলে পাতলা সুতি কাপড়েও কিন্তু ছানা থেকে পানিটা ঝরিয়ে নিতে পারবেন, এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী। ছানা থেকে এক্সট্রা যে পানিটা আছে সেটা ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আবারও পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, এতে করে ছানাতে যে এক্সট্রা গন্ধটা আছে সেটা কিন্তু চলে যাবে। স্প্যাচুলারের সাহায্যে এভাবে চেপে চেপে ছানা থেকে এক্সট্রা যে পানিটা আছে সেটাকে আমরা ঝরিয়ে নেব। এরপর এই ছানার উপরে আমি একটা বাটি দিয়ে দিচ্ছি, এতে করে এক্সট্রা যে পানিটা আছে সেটাও কিন্তু ঝরে যাবে। এইভাবে করে রেখে দেব ৩ থেকে ৪ ঘন্টার মতো। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে ১ থেকে ১.৫ ঘন্টার মতো রাখলেও হবে। ৩ থেকে ৪ ঘন্টা পর আমি বাটিটা তুলে নিচ্ছি। ছানা থেকে যে এক্সট্রা পানিটা আছে সেটা কিন্তু ঝরে গিয়েছে। এখন এই ছানাটা দেখতেই পাচ্ছেন কতটা সফট আর কতটা নরম তুলতুলে হয়েছে। এরপর ছানাটাকে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ছানাটা কতটা নরম আর তুলতুলে হয়েছিল। ছানাটা এভাবে করে ভেঙে নিতে হবে। ছানাটাকে খুব ভালো করে মথে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা ক্রিমি ভাব চলে আসে। তবে ছানাটাকে কিন্তু একদমই খুব জোরে চাপ দেওয়া যাবে না, এতে করে ছানার ভিতরে যে ঘিটা আছে সেটা কিন্তু বের হয়ে আসবে। তাই ছানাটাকে হালকা করে চাপ দিয়ে এভাবে করে ডলে ডলে মথে নিতে হবে, যাতে করে ক্রিমি একটা ভাব চলে আসে। ছানাটাকে খুব ভালো করে মথে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ছানার মধ্যে কিন্তু খুব ভালো করে একটা ক্রিমি ভাব চলে এসেছে। ছানাটা কিন্তু একদমই নরম আর তুলতুলে হয়েছিল। ১ চিমটি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। ১ চিমটির উপরে কিন্তু একদমই বেকিং পাউডার ব্যবহার করবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো একদমই ভেঙে যাবে। এরপর দিয়ে দিচ্ছি ১ চামচ চিনি, ১ চামচ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এরপর ময়দা, চিনি ও বেকিং পাউডারটাকে ছানার সাথে ডলে ডলে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এমনভাবে মেশাতে হবে যাতে করে চিনির মধ্যে কোনো রকম গোটা জাতীয় বা দলা জাতীয় না থাকে, একদম যেন স্মুথ হয়ে যায় মেশানোটা। এরপর ছানাটাকে খুব ভালো করে মথে একটা ডোয়ের মতো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর হাতে অল্প একটু ঘি বা তেল লাগিয়ে নিয়েছি। এরপর ডো থেকে এইভাবে করে লেচি কেটে নিয়ে আমরা মিনি রসগোল্লার শেপ দিয়ে দেব। আপনারা চাইলে রসগোল্লার শেপটা কিন্তু বড় করে দিতে পারবেন, এটা আপনাদের পুরো ইচ্ছে অনুযায়ী। দেখতেই পাচ্ছেন আমার মিনি রসগোল্লার শেপটা কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে। রসগোল্লার মধ্যে কোনো রকম ফাটা বা ক্র্যাক নেই, একদম কিন্তু মসৃণ হয়েছে গাটা। আমি আরও একটি মিনি রসগোল্লার শেপ তৈরি করে দেখাচ্ছি। এর জন্য ডো থেকে এইভাবে করে লেচি কেটে নিয়ে এরপর মিনি রসগোল্লার শেপটা দিয়ে দেব। এইভাবে করে সবগুলো মিনি রসগোল্লার শেপ দিয়ে দেব। মিনি রসগোল্লাগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এই রসগোল্লাগুলোকে আমরা রান্না করে নেব।
রসগোল্লার জন্য শিরা তৈরি করার জন্য প্রথমে প্যানের মধ্যে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 2 কাপ চিনির জন্য আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পানির পরিমাণটা বাড়িয়েও দিতে পারবেন। এরপর 2 টা সাদা এলাচি দিয়ে দিচ্ছি। এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। স্প্যাচুলারের সাহায্যে চিনি ও পানিটাকে খুব ভালো করে মিশিয়ে দেব। অপেক্ষা করব একটা বলক চলে আসা পর্যন্ত। চিনি শিরাটাকে খুব বেশিক্ষণ জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। একটা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করলেই হবে। চিনি শিরার মধ্যে খুব ভালো করে একটা বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন এই বলক তোলা শিরার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি মিনি রসগোল্লার শেপগুলো। প্রথমে চেক করে নেবেন রসগোল্লাগুলো দেওয়ার পর যাতে ভেঙে যাচ্ছে কিনা। যদি ভেঙে না যায় তাহলে সবগুলো রসগোল্লাই দিয়ে দেবেন। আর যদি দেখেন যে ভেঙে যায় তাহলে একটু ময়দা যোগ করে এরপর আবার দেবেন। দেখতেই পাচ্ছেন রসগোল্লাগুলো দেওয়ার পর কিন্তু একদমই ভেঙে যাচ্ছে না। এখন আমি সবগুলো রসগোল্লা এই শিরার মধ্যে দিয়ে দেব। সবগুলো মিনি রসগোল্লা দিয়ে দেওয়ার পর এরপর স্প্যাচুলারের সাহায্যে এভাবে করে আলতো করে নেড়ে দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে চুলার আঁচটা হাই হিটে রেখে রসগোল্লাগুলোকে 5 মিনিটের মতো খুব ভালো করে রান্না করে নেব। 5 মিনিট রান্না করে নেওয়ার পর যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, দেখতেই পাচ্ছেন রসগোল্লাগুলো কিন্তু অনেকটা পরিমাণে ফুলে গিয়েছে। এখন এই রসগোল্লার মধ্যে আমি দিয়ে দেব ফুটন্ত গরম পানি। ফুটন্ত গরম পানিটা এমনভাবে দিয়ে দিতে হবে যাতে করে রসগোল্লা কোনোভাবে টের না পায় যে ফুটন্ত গরম পানি দিচ্ছে, এভাবে করে দিয়ে দিতে হবে। এইভাবে করে ৫ মিনিট অন্তর অন্তর আমরা রসগোল্লাগুলোর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দেব। এইভাবে করে আমাদের ১৫ মিনিটের মতো রান্না করে নিতে হবে রসগোল্লাগুলোকে। একদম ১৫ মিনিটের মতো রসগোল্লাগুলোকে রান্না করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন রসগোল্লাগুলো কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমরা চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে দিয়ে রসগোল্লাগুলোকে কিন্তু সারা রাতের জন্য এই রসের মধ্যে ডুবিয়ে রাখবো। এতে করে কিন্তু রসগোল্লাগুলোর মধ্যে পুরোপুরিভাবে রসটা ঢুকে যাবে। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমরা রেস্টে রেখে দেবো সারা রাতের জন্য। সারা রাত পর আমি রসগোল্লাগুলোকে একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রসগোল্লাগুলো ঠিক কতটা লোভনীয় লাগছে। একটা রসগোল্লাগুলো কিন্তু চুপসে যায়নি বা ভেঙে যায়নি বা নষ্ট হয়ে যায়নি। প্রত্যেকটা রসগোল্লাগুলোই কিন্তু নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। এখন আমি আপনাদেরকে একটা রসগোল্লা একটু কেটে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন রসগোল্লাগুলো কেটে নেওয়ার পর ঠিক কতটা জালিদার হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে, কতটা নরম আর তুলতুলে হয়েছে। রসগোল্লাগুলোর ভেতরে কিন্তু একদম পুরোপুরিভাবে রসে ভরপুর। আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা রসগোল্লা তৈরি করেন তাহলে আর কোনোদিন একটা মিষ্টি ভেঙেও যাবে না বা নষ্টও হবে না বা গলেও যাবে না বা চুপসেও যাবে না। আর হ্যাঁ, যদি আমার এই মিনি রসগোল্লা তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।